শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 2 গতি গতি অধ্যায় পড়াবো। এখানে গতি অধ্যায়ের এখন যেটা আমরা পড়বো, যেটা বিভিন্ন প্রকার গতি। এখন যেটা আলোচনা বিষয় যে বিভিন্ন প্রকার গতি। এখন আমরা আমাদের চারপাশে অনেক রকম বস্তু দেখতে পাই। কোনোটা নড়তেছে, কোনোটা কাঁপতেছে, কোনোটা ঘুরতেছে, মানে এক একটা বস্তু এক এক রকম চলন আছে। তার মধ্যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ যে গতি, সেই গতির সংজ্ঞাগুলো বা ব্যাখ্যাগুলো একটু জানবো। যেমন দেখো, আজকের যে আলোচনা বিষয় বিভিন্ন প্রকার গতি, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু গতি নিয়ে আমরা এখন আলোচনা করব, যেটা হচ্ছে সরল রৈখিক গতি বা রৈখিক গতি। তাহলে সরল রৈখিক গতি বা রৈখিক গতি কি? কোনো একটা বস্তু, মনে করো এইটা একটা সোজা সরল রৈখিক রাস্তা বা একটা রেল লাইন ভাবতে পারো, সোজা একবারে রেল লাইন। এই রেল লাইনের মধ্য দিয়ে ট্রেন চলতেছে। তাহলে দেখো, এই রাস্তার এই রেল লাইনটা যদি সোজা হয়, ওর মধ্যে দিয়ে যদি ট্রেনটা চলে, তাহলে কোনো একটা সোজা রাস্তা বরাবর কোনো একটা বস্তু যদি গতিশীল হয়, তাহলে তার গতিকে আমরা বলতে পারবো সরল রৈখিক গতি। মানে একটা নির্দিষ্ট দিকে সরলরেখা বরাবর চলবে। তাহলে কোনো একটা বস্তু যদি কোনো একটা সরলরেখা বরাবর বা একটা নির্দিষ্ট দিকে সোজা পথে চলতে থাকে, তাহলে তার গতি হবে সরল রৈখিক গতি। তারপর একটা ভাবতে পারো যে, মনে করো একটা ভালো উদাহরণ, যে বাধাহীন স্থানে মনে করে একটা বস্তু, পরন্ত বস্তু, মনে করে এটা একটা বস্তু বাধাহীন স্থানে উপর থেকে নিচের দিকে অভিকর্ষের টানে পড়তেছে, তাহলে একটা পরন্ত বস্তুর গতি এইটা হচ্ছে সরল রৈখিক গতি, কারণ এই বস্তুটা সোজা একবারে নিচের দিকে পড়বে। তাহলে বাধাহীন স্থানে বাধা যদি থাকে, যদি বায়ুর বাধা থাকে, অনেক সময় ফের আবার সোজা পথের নিচের দিকে পড়ে না, কারণ বায়ুটা একটা বল প্রয়োগ করে অন্যদিকে ঠেলে নিয়ে যায়। তাহলে বাধাহীন স্থানে একটা পরন্ত বস্তুর গতি, এটা আমরা বলতে পারবো সরল রৈখিক গতি। বা একটা সোজা সরলরৈখিক রাস্তা বরাবর কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে, তাহলে তার গতিকে বলা হবে সরল রৈখিক গতি। এখন তোমরা দেখো যে ঘূর্ণন গতি, এখন অনেক বস্তুই আমরা ঘুরতে দেখি। তো এখন ঘূর্ণন গতির সংজ্ঞাটা কেমন করে বলবো? যে কোনো একটা বস্তু মনে করো এটা একটা বস্তু, এটা একটা বিন্দু, কোনো একটা বিন্দুকে, এইটা হচ্ছে বিন্দু আর এটা হচ্ছে বস্তু, কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে, কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা বস্তু যদি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, তাহলে তার গতিকে বলা হবে ঘূর্ণন গতি। এটা বিন্দুকে কেন্দ্র করে, এটাকে অক্ষকেও কেন্দ্র করে হইতে পারে। যেমন মনে করে একটা পাখা, তো একটা পাখা, এখানে মোটামুটি একটা এরকম ছবি দিই, মনে করে এটা একটা পাখা। তাহলে এই যে পাখার মনে করে এটা হাতল, তাহলে এটা কি, এই যে হাতলটা আছে বা এই দণ্ডটা আছে, এটাকে যদি অক্ষ বিবেচনা করি, যে এইটা এইভাবে আমরা অক্ষ বিবেচনা করলাম, চতুর্পাশে পাখাটা ঘুরতেছে, তাহলে কোনো একটা বিন্দু বা কোনো একটা অক্ষকে কেন্দ্র করে কোনো একটা বস্তু, যেমন পাখা তো অসংখ্য কণা দ্বারা গঠিত, তো কণা এক একটাকে যদি আমরা বিন্দু হিসাবে এগুলা কল্পনা করি, তাহলে এইখানে এই যে বিন্দু বস্তু, তাহলে কোন একটা অক্ষকে কেন্দ্র করে প্রত্যেকটা কণা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরতেছে। তাহলে এইখানে দেখো, কোন একটা বিন্দুকে কেন্দ্র করে কোন একটা বস্তু যখন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বৃত্তাকার পথে ঘুরে, বা কোন একটা অক্ষকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কোন একটা বস্তু যখন কেন্দ্র করে ঘুরে, তখন এই ধরনের গতিকে বলা হবে ঘূর্ণন গতি। যেমন মনে করো বৈদ্যুতিক পাখার গতি, এই যে ঘড়ির কাঁটার গতি, তাহলে বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, এগুলো হচ্ছে ঘূর্ণন গতি। কারণ এই ক্ষেত্রে একটা বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা পথে ঘুরতে থাকে। চলন গতি, আসলে চলন গতি কি?
কোনো একটি বস্তুর প্রত্যেকটি কণা, কোনো একটি বস্তুর প্রত্যেকটি কণা যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে তার গতিকে বলা হবে চলন গতি। তো এখন কেমন, মনে করো এইটা একটা বস্তু ধরলাম, এইটা একটা বস্তু বা একটা মনে করো বই ভাবেন। তো এইটা এই বস্তু বা বইটার উপর একটা বল প্রয়োগ করা হলো, এটা যদি সোজা আবার এইখানে চলে গেল, মনে করো এই অবস্থান থেকে এই অবস্থানে গেল, তাহলে দেখো সামনের কোণাটা এইখানে গেল, পিছনের কোণাটা আবার এইখানে গেল, তাহলে এইখানে কিন্তু কোনো দিকের পরিবর্তন করা যাবে না। তো দিকের যে পরিবর্তন করা যাবে না তাও না, এখানে দিকের পরিবর্তন হলে আসলে চলন গতির একটা ভালো উদাহরণ পাওয়া যায় না। তাহলে এখানে দেখো একটা বস্তু অসংখ্য এই কোটি কোটি কণা দ্বারা গঠিত। তা আমরা জানি এইখানে সকল বস্তু অসংখ্য অণু পরমাণু দ্বারা গঠিত, মানে অসংখ্য কণা দ্বারা এই গঠিত। এখন প্রত্যেকটি কণা যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে কোনো একটা বস্তুর প্রত্যেকটি কণা যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে তার গতিকে বলা হবে চলন গতি। তো এখন মনে করো এই বস্তুটা আছে এখানে, এটা ঘুরে এই দিকে চলে গেল। তো এই বস্তুটা যদি এইদিকে যায় তাহলে দেখো এই কণাটা কিন্তু এইখান থেকে এই যে দূরত্ব অতিক্রম করলো, যাই হোক এইখানে এই দূরত্ব অতিক্রম করলো, কিন্তু দেখো এই কণাগুলো বা এই কণাটা দেখো এটা একটু বেশি দূরত্ব অতিক্রম করলো। তাহলে কোনো একটা বস্তু যখন এইভাবে ঘুরে যাবে মানে দিকের পরিবর্তন হবে, তখন কিন্তু প্রত্যেকটা কণা আর সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে না। যদি প্রত্যেকটা কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে সেটাকে আমরা চলন গতি বলতে পারবো না। যদি আবার প্রত্যেকটি কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বস্তুর গতিকে বলা হবে চলন গতি। তোমরা এখন দেখো যে এই পর্যায়বৃত্ত গতি, তোমাদের এই গতির এই বিভিন্ন প্রকার গতির মধ্যে পর্যায়বৃত্ত এবং স্পন্দন এই গতিগুলো কিন্তু একটু গুরুত্বপূর্ণ। এই সংজ্ঞাগুলো ভালোভাবে জানতে হবে, এদের ব্যাখ্যাগুলো জানতে হবে। বিভিন্ন যে ব্যাখ্যা উদাহরণগুলো আছে সেগুলো আবার খতে আসে, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি এগুলো আবার কতে আসে। তবে তোমাদের ওই যে চলন গতি, ঘূর্ণন গতি বা রৈখিক গতি এই সংজ্ঞাগুলো কিন্তু আসে না, এমনি শুধু পড়ে নিবে, একটু জানে নিবে, শেষ। তবে এখানে দেখো পর্যায়বৃত্ত গতি কি, তাহলে এখানে আমি সংজ্ঞাটা লিখছি যে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতি পথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। যেমন মনে করো একটা এই যে দেয়াল ঘড়ি, মনে করো এটা 12, 6, তাহলে 3, এটা 9, যাই হোক আরো এইখানে আছে। তো এইখানে দেয়াল ঘড়ির ক্ষেত্রে দেখো যে এই কাঁটা যে ঘুরে, মনে করো এটা সেকেন্ডের কাঁটা, তো এই কাঁটাটা দেখো 12টাকে যে অতিক্রম এই দিক থেকে কিন্তু এই পাশে গেল, তাহলে এই দিক থেকে এই পাশে গেল, আবার ঘুরতে 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 নির্দিষ্ট সময় পর 60 সেকেন্ড পর আবার ফের ওই 12টাকে এদিকেই অতিক্রম করবে। তার মানে এই যে একটা বিন্দুকে নির্দিষ্ট একটা সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে, তাহলে একবার মনে করো এই দিকে আরেকবার বিপরীত দিকে, এটা হবে না। নির্দিষ্ট একটা বিন্দুকে নির্দিষ্ট একটা সময় পর পর যদি একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে বলা হবে পর্যায়বৃত্ত গতি। তাহলে এই সংজ্ঞাটা একটু ভালো করে মনে রাখবে। এখন পর্যায় মানে পিরিয়ডিক, একটা নির্দিষ্ট সময় পর পর এটা হইতে থাকবে। যেমন সূর্যের চারদিকে পৃথিবীর গতি, যেমন সূর্যের চারদিকে এই যে পৃথিবী ঘুরতেছে, এগুলো কিন্তু ক্ষতেও আসবে যে সূর্যের চারদিকে পৃথিবীর গতি, তাহলে একটি পর্যায়বৃত্ত গতি। এটা কিন্তু উপবৃত্তাকার পথে ঘুরে, তাহলে এটা উপবৃত্তাকার পথে আর কি। আর এটা ঘড়ির কাঁটা কিন্তু হচ্ছে বৃত্তাকার, এই যে বৃত্তাকার। এখন ইঞ্জিনের মধ্যে মনে করো পিস্টনের গতি, ইঞ্জিনের মধ্যে যখন এটা কিন্তু সরল রৈখিক হবে, সরল রৈখিক, রৈখিক। তাই ইঞ্জিনের মধ্যে যে পিস্টনগুলো এইভাবে নড়াচড়া করে,
তাহলে এটা যদি ইঞ্জিনটা একটা নির্দিষ্ট গতিতে চলতে থাকে, তাহলে পিস্টনটা একটা নির্দিষ্ট গতিতে কিন্তু যাতায়াত করতে থাকবে, এইভাবে চলাচল করবে। তাহলে এটা কিন্তু একটা সোজা সরলরেখা বরাবর চলে। তাহলে দেখো নির্দিষ্ট সময় পর পর হইলেই কিন্তু এটা আমরা পর্যায়বৃত্ত বা পিরিয়ডিক আমরা গতি এটা বলে থাকি। তাহলে এই যে পর্যায়বৃত্ত গতি এটা বৃত্তাকারও হইতে পারে, উপবৃত্তাকারও হইতে পারে, আবার সরল রৈখিকও হইতে পারে। যেমন মনে করো পৃথিবীকে কেন্দ্র করে যে আবার চাঁদ ঘুরে, এই পৃথিবীকে তো কেন্দ্র করে আবার চাঁদ ঘুরে, এটা কিন্তু বৃত্তাকার পথে ঘুরে। তাহলে তাহলে পৃথিবীর সাথে চাঁদের একটা দূরত্ব কিন্তু সবসময় নির্দিষ্ট থাকতেছে, তার মানে এটাকে আমরা কিন্তু ঘূর্ণন গতিও বলতে পারি। কোন একটাকে বিন্দুকে কেন্দ্র করে যদি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বৃত্তাকার পথে ঘুরে, তাহলে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে পৃথিবীর চতুর্পাশে যে চাঁদ ঘুরতেছে, তাহলে এটা একটা আমরা ঘূর্ণন গতিও বলতে পারি। আবার দেখো এটা কিন্তু নির্দিষ্ট সময় পর পর হচ্ছে, তাহলে নির্দিষ্ট সময় পর পর হলে এটা আবার ফের পর্যায়বৃত্ত গতি। তাহলে পৃথিবীর চতুর্পাশে যে চাঁদ ঘুরতেছে এটা ঘূর্ণন গতি হবে, এটাকে আবার পর্যায়বৃত্ত গতিও বলতে পারবো। তার মানে সকল পর্যায়বৃত্ত কিন্তু এক ধরনের। এবার পৃথিবীর চারপাশে যে চাঁদ ঘুরতেছে এটাকে আমরা ঘূর্ণন এবং পর্যায়বৃত্ত বলতে পারি। কিন্তু বৃত্তাকার পথে ঘুরলেই যে পর্যায়বৃত্ত হবে তা না। বৃত্তাকার পথে ঘুরলে নির্দিষ্ট একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতে হবে, তাহলেই সেটা হবে পর্যায়বৃত্ত। তাহলে দেখো আবার সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবী ঘুরে উপবৃত্তাকার পথে কিন্তু নির্দিষ্ট একটা 365 দিন পর পর উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে। তাহলে সূর্যের চারদিকে পৃথিবীর গতি একটি পর্যায়বৃত্ত গতি ব্যাখ্যা করো, তোমাদের ক্ষতে আসবে। তবে তোমরা এই ব্যাখ্যাটা তো বেশি লিখতে পারবে না, তোমরা সংজ্ঞাটাই আগে দিয়ে দিবে। তাহলে সংজ্ঞাটা কিছু দূর লেখা হলো, তারপর তোমরা খালি বলবে সূর্যের চারদিকে পৃথিবীর গতি একটি পর্যায়বৃত্ত গতি, কারণ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী উপবৃত্তাকার পথে নির্দিষ্ট একটা সময় পর পর অতিক্রম করে। তোমরা যদি আরো 365 দিন দিতে পারেন তাহলে তো আরো অনেক ভালো, উপবৃত্তাকার কথাটা বলতে পারে আরো ভালো। তোমরা এটাও যদি বলতে না পারেন, শুধু বলবেন যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নির্দিষ্ট একটা সময় পর পর অতিক্রম করে। তো সবচেয়ে তোমরা যদি বলেন যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী উপবৃত্তাকার পথে 365 দিনে একবার পরিভ্রমণ করে, তাই পৃথিবীর গতি একটি পর্যায়বৃত্ত গতি। তাহলে সূর্যের চারপাশে পৃথিবীর গতি একটা পর্যায়বৃত্ত গতি, আবার পৃথিবীর চারপাশে চাঁদের গতি বা চন্দ্রের গতি একটি পর্যায়বৃত্ত গতি। তোমরা শুধু এই সংজ্ঞাটা দিবে, দেওয়ার পর এখানে 1-2 লাইন আবার ওই উত্তর প্রশ্নের সাথে মিলাই দিবে। যেমন ঘড়ির কাঁটার গতি একটি পর্যায়বৃত্ত গতি। তাহলে এখানে ঘড়ির কাঁটা কি হয়, এই কাঁটাগুলো মিনিট সেকেন্ড বা ঘন্টার কাঁটাগুলো কি একটা নির্দিষ্ট একটা বিন্দুকে নির্দিষ্ট একটা সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে এটা হচ্ছে পর্যায়বৃত্ত, এটা বৃত্তাকার। এখন ইঞ্জিনের মধ্যে আবার পিস্টনের গতি, তাহলে ইঞ্জিনের মধ্যে পিস্টনের গতি এটা আবার হচ্ছে সরল রৈখিক গতি। এটা আবার যেহেতু নির্দিষ্ট সময় পর পর হয়, এটাকে আমরা বলতে পারবো এই যে পর্যায়বৃত্ত গতি। এখন তোমরা দেখো যে স্পন্দন গতি কি। স্পন্দন গতি আসলে এক ধরনের পর্যায়বৃত্ত গতি। সংজ্ঞাটা দেখো, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোন বস্তু কণা যদি পর্যায়বৃত্ত গতি সম্পন্ন যে কোন বস্তু কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তাহলে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোন বস্তু কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তাহলে তার গতিকে বলা হবে স্পন্দন গতি। যেমন মনে করো সরল দোলকের গতি। এখন মনে করো দোলনায় তো তোমরা অনেক দোল খাইছো মনে হয়, এই যে সরল দোলকের গতি, সরল দোলক এইভাবে দোল দেয় না, যে এখন দোলক এই যে এইখান থেকে এইদিকে গেল, আবার এদিক থেকে এইদিকে আসলো। এখন এইখান থেকে এ বি আর এটা সি বিন্দু দিলাম। মনে করো এ অবস্থান থেকে সি অবস্থানে যাইতে যত সময় লাগলো, আবার সি অবস্থান থেকে এ অবস্থানে আসতে যদি একই সময় লাগে, তার মানে এখান থেকে এখানে গেল আবার আসলো,
এই গেল আবার আসলো, এইভাবে চলতে থাকবে। তাহলে এটাকে সরল দোলক। বা এখানে ওই যে ঘড়ির কাঁটার গতি, যেমন পেন্ডুলাম, দেয়াল ঘড়ি পেন্ডুলামের গতি। এখানে এই যে আমার ঘড়ির এই পেন্ডুলামটা আবার নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখান এই যে পেন্ডুলাম, দেয়াল ঘড়ির যে পেন্ডুলামের গতি বা সরল দোলকের গতি, এখানে অর্ধেক সময় কিন্তু একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে আসে। তাহলে যেহেতু আবার নির্দিষ্ট সময় পর পর হচ্ছে, তাহলে এটাকে আমরা পর্যায়বৃত্ত বলতে পারবো। কিন্তু পর্যায়কাল মানে এক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীতে, এখানে যাইতে আবার আসতে যে সময় লাগলো, এটাকে বলা হয় পর্যায়কাল, বা এটাকে আমরা বলি স্পন্দন কাল। তাহলে পর্যায়কালে অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় যদি একই পথে তার বিপরীত দিকে চলে, তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো স্পন্দন গতি। যেহেতু আবার নির্দিষ্ট সময় পর পর হচ্ছে, তার মানে পর্যায়বৃত্ত গতি। আবার এখানে দেখো, যেমন একতারার গতি, দোতারার গতি, বা গিটারের তারের গতি। ইঞ্জিনের মধ্যে আবার দেখো পিস্টনের গতি, ইঞ্জিনের মধ্যে কোনো একটা পিস্টন চলতেছে, এটা কিন্তু সরলরেখা বরাবর চলে, কিন্তু অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে। তাহলে এটাও কিন্তু আবার স্পন্দন গতি। যেমন আমাদের হৃৎপিণ্ডের যে গতি, যে হার্ট যেটা বলি, হৃৎপিণ্ড এই সংকোচন প্রসারণ হয়। যখন এটা সংকুচিত হয়, হৃৎপিণ্ড থেকে রক্ত বাইরের দিকে সঞ্চালিত হয়। যে এই যে হৃৎপিণ্ডের গতি বা এই হৃৎপিণ্ডের যে স্পন্দন, সংকোচন প্রসারণ, এটাও কিন্তু আবার একটা নির্দিষ্ট সময় পর পর হয়। তাহলে মানুষের যে ওই হৃৎপিণ্ডের গতি বা যে কোনো প্রাণীর যে হৃৎপিণ্ডের গতি, এটা এক ধরনের স্পন্দন গতি। আবার গিটারের তারের গতি একটা স্পন্দন গতি। তারপরে মনে করো সুরশলাকা, এই যে তোমরা দেখছো, এটা কিন্তু সুরশলাকা বলে। তো এইটা কিন্তু কম্পিত করলে এখানে শব্দ সৃষ্টি হয়। আমরা জানি বস্তুর কম্পনের, এখনো তোমরা জানেনি 7 নাম্বার অধ্যায়ে আছে শব্দ তরঙ্গ, ওইটাতে আছে যে বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়। তা আমি যে কথা বলতেছি, তোমরা যখন কথা বলবে গলায় একটু হাত দিয়ে দেখবে, একটু অনুভব করার চেষ্টা করবে, দেখবা যে কম্পন একটা হচ্ছে। আসলে বস্তুর কম্পনের মাধ্যমে শব্দ সৃষ্টি হয়। এখন এই সুরশলাকা তোমাদের একটু দেখি, ওয়ারলেসে একটু দেখাবো। দেখো একটু শব্দ হয়, এখানে শব্দ পাচ্ছ কিনা শোনা জানি না, আর একটু করে দেখি। সরি, এখানে এই যে এখানে আসলে ওইভাবে তোমরা যদি একবারে নির্দিষ্ট কাছে চোখ দিয়ে দেখো, তাহলে দেখবে এটা একটু কম্পিত হচ্ছে। তো এইটা কি হয়, এদিক যাতায়াত করে, মানে নির্দিষ্ট সময় পর পর এইভাবে কম্পিত হতে থাকে। তাহলে এই যে সুরশলাকার গতি, এটাও কিন্তু স্পন্দন গতি। সরল দোলকের গতি, দেয়াল ঘড়ির যে পেন্ডুলামের গতি, ঘড়ির পেন্ডুলামের গতি, এগুলা হচ্ছে তোমার হচ্ছে স্পন্দন গতি। তবে এখানে স্পন্দন গতির ক্ষেত্রে অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে হয়। কিন্তু যেহেতু নির্দিষ্ট সময় পর পর হচ্ছে, এগুলাও কিন্তু আমরা বলতে পারবো পর্যায়বৃত্ত গতি। যার কারণে তোমাদের ক্ষতে আসে দেখো তোমরা এই প্রশ্নটা প্রায় ক্ষতে আসে যে সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়। তাহলে আমরা যেটা জানি যে নির্দিষ্ট সময় পর পর হলেই কিন্তু পর্যায়বৃত্ত। যেমন এইখানে হৃৎপিণ্ডের গতি, সরল দোলকের গতি, ঘড়ির পেন্ডুলামের গতি, সুরশলাকার গতি বা একতারার দোতারা তারের গতি, এগুলা কিন্তু এক ধরনের স্পন্দন। বা ইঞ্জিনের মধ্যে পিস্টনের গতি যদি বলি, এগুলা কিন্তু স্পন্দন গতি, কারণ অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে। কিন্তু আবার দেখো যে ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটা কিন্তু ঘুরতেছে, কিন্তু ঘড়ির কাঁটা অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যাচ্ছে না। তার মানে এই ঘড়ির কাঁটার গতিকে কিন্তু আমরা স্পন্দন আবার বলতে পারবো না। তার মানে এখানে সকল স্পন্দন গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি, কিন্তু আবার সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়।